জল্পনা ছিলই শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসক দলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। অতীতে দেশের অনেক রাজ্যেই সরকার গঠন করতে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় চমক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এমন কাউকে শাসক দলের পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়েছে যারা কথা কেউ ভাবেননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেমন কিছু করা হবে কিনা জল্পনা ছিল, তবে একাংশের মতে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে খুব বেশি চমক দেওয়ার সুযোগ ছিল না। নমস্কার, আমি সৌমজিৎ, শুরু করছি বিগ স্টোরি। যে কোনো রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন পড়শি রাজ্যের ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের তত্ত্বাবধানে আজ বিকেলে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের বৈঠক হলো। সেখানেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম স্থির হলো। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়ক দলদের বৈঠকের পর অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 8টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছে। आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। নিজের ঘরের মাঠ নন্দীগ্রাম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এর বিধানসভা নির্বাচনে হারানোর পর ভবানীপুরে 2026-এ চ্যালেঞ্জ করেছিলেন, সেখান থেকেও হারাবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়েছেন। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন 15,000-এর বেশি ভোটে। প্রতিশ্রুতিগুলি রক্ষা করবেন মসনদে বসার আগেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর এ প্রথমবার বাংলায় ক্ষমতা দখল করেছে বিজেপি, আর মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর প্রথম ভাষণেই প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে, সব গ্যারান্টি পূরণ করবে বিজেপি। সেই কাজের মাধ্যমে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ। দুর্নীতিমুক্ত সরকারি অর্থ 9-6-এর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে।
চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, যার মিটিংয়ে লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিমবাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। দেখুন, মুখ্যমন্ত্রী তো বেছে নেওয়া হলো, শুভেন্দু অধিকারী আগামীকাল শপথ গ্রহণ করবেন, কিন্তু মন্ত্রিসভা কে কোন দায়িত্বে থাকছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। হয়তো আগামীকাল যখন শপথ গ্রহণ হবে সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে কে কোন দায়িত্ব পেতে পারেন এবং শুভেন্দু অধিকারী তাকে কেন মুখ্যমন্ত্রী বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপালধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত আজকে ক্যালকাটা নিউজে বিগ স্টোরিতে। যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি তো যে এর আগে যখন বিজেপি অন্যান্য রাজ্যে সরকার গঠন করেছে, মুখ্যমন্ত্রীতে একটা বিশেষ চমক থেকেছে, যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই চমকটা দেওয়ার হয়তো সুযোগ ছিল না। শুভেন্দু অধিকারী তাকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হলো, কি কারণ থাকতে পারে? না দেখুন, শুভেন্দু অধিকারী এই নির্বাচনে দুটো জায়গা থেকে তাকে প্রার্থী করা হয়েছে। তখনই দল বুঝিয়ে দিয়েছিল যে তার প্রতি আস্থা আছে, এরকম সুযোগ বেশি নেতা পান না। 2014 প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন নরেন্দ্র মোদী, তিনি দু জায়গায় দাঁড়িয়েছিলেন, গুজরাটে এবং বারাণসী। পরে গুজরাটের আসনটি ছেড়ে দেন। তো আসনে তাকে প্রার্থী করে বুঝিয়ে দেওয়া হয়েছিল তিনি দলের দল যদি জেতে মুখ্যমন্ত্রী হন, এবং যেটা ঘটলো দুটো আসনে উনি জিতেছেন। শুধু জেতেন তাই নয়, নন্দীগ্রাম যেটা হচ্ছে তৃণমূলের উত্থান যেখান থেকে শুরু, সেখানেও জিতেছেন, এবং ভবানীপুর যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি, যেখান থেকে উনি দাঁড়িয়েছেন, তা সেখান থেকেও মানে এবং একবার গতবারও জিতেওছেন, দুবার জিতেছেন, সেখান থেকেও কিন্তু উনি হারিয়ে দিয়েছেন 15,000-এর বেশি ভোট। স্বাভাবিকভাবেই দুটো আসনে যখন জিতে গেছেন তখন দলের অন্য অনেক নাম থাকলেও বা চমক থাকলো, যেটা অন্য রাজ্যেও দেখেছি, চমক, নানান চমক যেটা আপনিও বললেন, সেই চমকের দিকে আর যাওয়ার চেষ্টাই করে। কেননা ওরা দেখেছে শুভেন্দু অধিকারীর যে সাংগঠনিক দক্ষতা এবং যেভাবে যে দলটাকে তিনি মুকুল রায় চলে যাওয়ার পরে যেভাবে দলটাকে ধরে রেখে দলটাকে সংগঠনটাকে বাড়িয়েছেন এবং যেভাবে উনি লড়াই করেছেন, পারমিশন দিচ্ছে না সরকার, কোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রতীকী মিটিং করেছেন, মিছিল করেছেন, বুঝিয়ে দিয়েছেন লড়াই ছাড়া কিন্তু রাজনৈতিক কোনো সংগ্রামে জেতা যায়, এবং সেটা উনি করে সফল হয়েছে। স্বাভাবিকভাবেই উনি দাবিদার, অন্য রাজ্যে যারা ছিলেন তাদের সেই চমক দেওয়ার জায়গা আর কেউ নেই। স্বাভাবিকভাবেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগেও উনি যে ধরনের মানে বক্তব্য রাখতেন তাতে বোঝা যেত দলে কোনো একটা পারমিশন আছে যে দল জিতলে উনিই হবেন, এবং উনি সেটাও প্রায় বুঝিয়ে দিতেন যে কী কী করবেন। অনেকটাই অনেক সময় বোঝা গেছে, যারা খুব নিবিড়ভাবে ফলো করেছে তারা দেখেছে যে ওনার কথাবার্তায় সেটা চলে এই হলে এই হবে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, মানে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনী ইস্তাহারে অনেক কথা বলেছে, মিটিংয়ে অনেক কথা বলেছে। এখন দেখুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম হয়ে গেছে, তার নাম মানে এস্টাবলিশড হয়েছে, নাম দল স্বীকার করে নিয়েছে, আর কোনো সেকেন্ড কোনো নাম আসেনি। আমাদের যিনি জানালেন আমাদের
অমিত শাহজি জানালেন, কালকে শপথ নেন। কাজটা এবার কিন্তু শুরু করার ব্যাপার, আর প্রতিশ্রুতির তো ব্যাপার নেই, এবারে কাজ। আপনি সেটা বলেছেন, কথা কম কাজ বেশি, সেটা দেখা যাবে সেটা কিভাবে উনি আগামীকাল থেকে শুরু করেন। সারা দেশ সেভাবে বসে আছে, চাকরি, আমি বলবো বেকারদের চাকরি, বিনিয়োগ আনা, সেটা যে কি বিশাল কাজ, এবং সেটা ওনাকে বিনিয়োগ আনার যে একটা চেষ্টা। বিজনেস সামিট আমরা অতীতে দেখেছি, বিশাল বিশাল সামিট হয়েছে, বিনিয়োগ হয়। এবার কিন্তু সামিটের প্রয়োজন নেই, বিনিয়োগ করতে হবে, এটা কিন্তু উনি নিজেও বোঝেন। আমরা দেখব কিভাবে উনি করেন, সেই আশায় মানুষ কিন্তু বসে থাকবে ওনার কাছে। একেবারে। এবং রাজগোপাল বাবু, আরো একটি বিষয় আমরা দেখতে পেলাম, যখন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হলো শুভেন্দু অধিকারীর, এবং তিনি যখন প্রার্থী এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যখন বার্তা রাখলেন, তিনি বললেন যে আমি নয়, আমরা হয়ে কাজ করতে হবে। এই বার্তাটা কতটা তাৎপর্য রাখছে, এবং এই বার্তা আগামীতে বঙ্গ বিজেপিকে কতটা তাহলে সুফল দেবে বলে মনে করছে? হ্যাঁ দেখুন, একটা তো এই যে জিতে আসা, উনি নিজে জিতেছেন বটে, কিন্তু দলের লাখো লাখো কর্মী যারা দলটাকে নিয়ে গেছে, খেটেছে, পরিশ্রম করেছে, নানানভাবে নানান ধরনের মানুষ জড়িয়ে আছে। উনি যদি বলেন, কেউ যদি বলতো যে আমি এটা দলটাকে জিতিয়ে এনেছি, আমি 295-94টা আমি ক্যান্ডিডেট, তাহলে অন্য মানুষের মধ্যে একটা আস্থা হারিয়ে যায়। মানে আমি কিছু নয়, তার মানে উনি যখন আমরা বলছেন, তার মানে কিন্তু সবার নাম তো বলা যাবে না, সবাইকেই স্বীকৃতি দিচ্ছে, আপনাদের সকলের অবদান আছে, এবং সকলকে নিয়েই আমরা সরকার চালাবো। এটা একটা মানে বড় উদ্যোগ, সেটা আমরা দেখব উনি কিভাবে নিয়ে চলেন। প্রথম দিনের উন্মাদনা যেগুলো থাকে, সেগুলো যাতে সহজে শেষ না হয়ে যায়, এবং দল যাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যেটা বারবার উনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দলের সব নেতা বলেছেন, আমরা সেগুলো আগামী দিনে খুব দ্রুত দেখতে চাই। মানুষের আর অপেক্ষার সময় নেই। মানে দল মানে আমরা জানি সংবিধান 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে, কিন্তু মানুষ চায় যত তাড়াতাড়ি ক্ষমতায় বসেই কাজ করে। তাই উনি 2-1টা কমিশনের কথা বলেছেন, তারপরে দেখা যাক কিভাবে এগোয়। হ্যাঁ, যে আলোচনায় আমরা ছিলাম, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হলো, কিন্তু মন্ত্রিসভা, সেটা নিয়ে একটা জল্পনা রয়েছে এখনো, সেই জল্পনার অবসান হয়নি। কি হতে পারে হয়তো সেটা আগামীকাল আমরা আরো স্পষ্ট হয়ে যাবে। এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যায়, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, যেটা আপনার কাছে জানতে চাইবো তা হলো মন্ত্রিসভা, সেটা এখনো পর্যন্ত কারা থাকছেন, কোন দায়িত্বে থাকছেন, সেটা স্পষ্ট করা হলো না। কি মনে করছেন যে ছোট মন্ত্রিসভায় বড় পরিষেবা দেওয়ার ভাবনা? হ্যাঁ দেখুন, এটা তো কিছুটা হয়তো আগামী কারা শপথ নেবে, সবাই শপথ নাও নিতে পারে, তো কিছুটা আভাস পাওয়া যাবে কি হতে চলেছে। এবং সেটা তো দেখুন, যখন নেতা ঠিক হয়ে যায়, তখন তার যে কারা তার সঙ্গে থাকবেন, এটা সংবিধানই বলে দিয়েছে, প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, তার সঙ্গে থাকবেন না থাকবেন। সুতরাং সেই ঠিক করে নেবেন। দলে কারা জিতেছে মোটামুটি সবাই জানে, এবং কাদের কি যোগ্যতা সেটাও সবাই জানে। আশা করব যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারে। তবে খালি যোগ্যতা হলে তো হয় না, দলের যারা রয়েছেন তারা যে দিশা দেখাবেন, দলের যে পলিসি এবং দলের যে উপদেষ্টা মণ্ডলী RSS থেকে রয়েছে, তারা মোটামুটি যা গাইডেন্স দেবে সেভাবেই দল করবে বলে একেবারে আগামীকাল সেই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে, এমনটাই আশা রাখছি আমরা। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য রাজাগোপাল বাবু। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী ছিলেন। এবার দেখুন, পরিষদীয় দলের বৈঠকের পর অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করলেন। 9 জেলায় দিদির খাতা খোলেনি, এমন বিপুল জনাদেশ পাওয়া গিয়েছে, যেখানে শুধুমাত্র ঈশ্বর এবং বাংলার মানুষের কৃপা এটা সম্ভব হয়েছে। বাংলার মানুষকে কোটি কোটি প্রণাম বলেন অমিত শাহ। কি বলেছিলেন দেখুন। इस प्रशासनिक जिलों में से 9 जिले ऐसे हैं जहां दीदी का खाता भी नहीं खुला है। सुपड़ा साफ हो गया। मैंने ऐसा प्रचंड जनादेश देखा नहीं है। सरकार परफॉर्म करती है तब तो मिलता है, मगर जहां ऑपोजिशन में है, विरोधी दल के नेता को बोलने का कोई मौका नहीं दिया जाता है, जनता की भावनाओं को उजागर करने का मौका नहीं दिया जाता है, वहां पर 9 जिलों में शून्य
सत्ताधारी दल का ये केवल और केवल ईश्वर और बंगाल की जनता की कृपा है। বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের দাবি জানাতে সন্ধ্যেতেই লোকভবনে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। রাজ্যপাল আর.এন. রবির কাছে সরকার গঠনের আর্জি জানান তারা। শুভেন্দুর নাম ঘোষণার পর অমিত শাহ বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপি সরকার গঠিত হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুসারী সরকার তৈরি হয়েছে। तो आज बंगाल का विजय अनेक दृष्टिकोण से बहुत महत्वपूर्ण है। 100 साल की वैचारिक यात्रा के बाद गंगोत्री से गंगा सागर तक हर जगह पर आज भारतीय जनता पार्टी की सरकार बनी है। ये हम सब के लिए শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ মুখ। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সিপিএমের গড় পূর্ব মেদিনীপুর জেলার বিরোধীরা মাথা তুলে দাঁড়ায়। বাম সরকারের পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম আন্দোলন। সে কথা মেনে নেয় রাজনৈতিক মহল। ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে জায়গা পোক্ত করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই কথা জোর গলায় দাবি করেছিলেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হয়। বিপুল জনসমর্থন নিয়ে 207টি আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় প্রথমবার এসেছে। সেই ইতিহাসের কাণ্ডারিও শুভেন্দু, এমনই মনে করছে রাজনৈতিক মহল। আগামীকাল ব্রিগেডের সভামঞ্চে ইতিহাস গড়তে শুরু হবে বাংলার নতুন সরকার। রাজভবন নয়, শপথের জন্য ব্রিগেডকে বেছে নিয়ে বিজেপি বুঝিয়ে দিল তারা শুরু থেকেই জনগণের সরকার হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে। তবে আজকে আমাদের এখান থেকেই শেষ করতে হচ্ছে দ্য বিগ স্টোরি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।